আকাশ ছেয়ে গেছে বর্ষার কালো মেঘে, নদীর জলে পড়েছে কালচে মেঘের ছায়া। গরু বাছুর নিয়ে রাখাল বালকের ছুটোছুটি, ঝড়ো বাতাস বয়ে আনছে বৃষ্টি। বৃষ্টি যেন বর্ষার নজরানা, যখন তখন ঝরে পড়ে যেখানে সেখানে। বর্ষার খেয়ালি বৃষ্টিতে ভিজে গ্রামীণ প্রকৃতি ফিরে পায় আপন রং। বৃষ্টি ঝরে কখনো রিমঝিম ছন্দে, কখনো তুমুল ভৈরবী রাগে। নদীও উত্তাল হয় ঝড়ো বৃষ্টির তোড়ে। বর্ষার উথালি পাথালি তরঙ্গে দারুণ দুরন্ত হয় বলে বহুতায়ী পদ্মা নদীর আরেক নাম প্রমত্তা পদ্মা। এই পদ্মা বাংলাদেশের উত্তর দক্ষিণ অঞ্চলের ৩২ নম্বর নদী। কুল কিনারাবিহীন ব্যাপ্তি নিয়ে বিপুল জলরাশির সঞ্চয় আর বঙ্গীয় বদ্বীপ গড়ার কৃতিত্ব নিয়ে বয়ে চলা এই পদ্মা নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী। প্রায় ৩৪১ কিলোমিটার পথ পাড়ি দেয়া এই পদ্মা বইছে ১২টি জেলা জনপদের বুক চিরে। পদ্মার বৃষ্টিস্নাত এই ধারাটি বইছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব পাশ দিয়ে। পশ্চিম থেকে এসেছে গঙ্গার ধারা পদ্মা, উত্তর থেকে ব্রহ্মপুত্রের ধারা যমুনা। দুই ধারার মিলনস্থল রাজবাড়ী জেলার এই গোয়ালন্দ। মাছ ধরার জন্য জেলেরা বড় বড় জাল ফেলেন পদ্মায়। কয়েকশো হাত লম্বা এবং ১২ হাত প্রস্থের টানা জাল আর ছোট বড় জেলে নৌকা নিয়ে পেশাদার জেলেদের দল বেঁধে এভাবে মাছ ধরার এই আয়োজন পদ্মা বক্ষের খুব চেনা দৃশ্য। অর্ধবৃত্তাকারে গুটিয়ে আনা জাল জেলেরা সাধারণত টেনে তোলেন মাছের জো বুঝে। গোয়ালন্দের জেলেরা ছোট ফোঁকরের টানা জাল ব্যবহার করেন নানা প্রজাতির ছোট মাছ ধরতে। ছোট মাঝারি ও বড় ফোঁকরের নানা রকম জাল দিয়ে বাটা, বাঁশপাতা, চাপিলা, ট্যাংরা, চিংড়ি, রিঠা, পাঙাশ ও ইলিশ সহ নানা আকারের নানা প্রজাতির মাছ ধরেন এখানকার জেলেরা। গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর দখলে থাকা প্রায় ১০,২০০ হেক্টর আয়তনের জলভাগ থেকে জেলেরা প্রতি বছর মাছ যোগান দেন ১,৬০০ মেট্রিক টনের বেশি। পদ্মার বড় বড় ইলিশ, বোয়াল, বাঘাইর, পাঙ্গাস ও রিঠা মাছের অতুলনীয় স্বাদের খ্যাতি একসময় শোনা যেত সবার মুখে। পরিমাণ কমলেও সেই স্বাদ, সেই মাছ এখনো আছে। স্থান ও সময় ভেদে
পদ্মার গড় গভীরতা 15 থেকে 20 মিটার বা 50 থেকে 65 ফুটের মতো। বাল্কহেডের মতো পণ্যবাহী নৌযান তাই স্বচ্ছন্দে চলে। পদ্মাপাড়ে নানা জায়গায় নজর কাড়ে বড় বড় জাল নিয়ে জেলেদের কর্মব্যস্ততা। জাল জেলেদের মাছ শিকারের প্রধান হাতিয়ার। হাতিয়ার ঠিক রাখতে জেলেরা কখনো ছিঁড়ে যাওয়া পুরনো জাল মেরামত করেন, কখনো বা নতুন জাল বোনেন। গোয়ালন্দ উপজেলায় মাছ শিকারী জেলের সংখ্যা প্রায় ৩,৫০০-এর মতো। এর মধ্যে সরকারি তালিকায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৬০০ জনের বেশি। জেলেদের ব্যবহার করা জালের উপরিভাগ পানিতে ভেসে থাকে প্লাস্টিকের ফুলুরি ও ফোমের সাহায্যে। দুয়ারি জালের ২ মুখ বা দুয়ার খোলা, এজন্যই নাম দুয়ারি জাল। জালসহ মাছ ধরার দরকারি সরঞ্জামের বেশিরভাগেরই মালিকানা পেশাদার জেলেদের নয়, লগ্নিকারক মহাজনের। মাছ ধরতে যাবার আগে প্রস্তুতি পর্বে পেশাদার জেলেদের জালসহ গুছিয়ে নিতে হয় দরকারি সব কিছু। গোয়ালন্দের স্থানীয় জেলেদের সাথে নানান জেলা উপজেলা থেকে আসা বহিরাগত জেলেরাও যোগ দেন মাছ ধরার দলবদ্ধ আয়োজনে। গোয়ালন্দের পদ্মাপাড়ে মাছ ধরতে যাবার এমন আয়োজন শুকনো মৌসুমের তুলনায় বেশি চোখে পড়ে ভরা বর্ষায়। প্রস্তুতি শেষে সাধারণত মাছের জো বুঝে রওনা হয় জেলেদের জীবিকার তরী। পদ্মা দানের বেলায় উদার, ভাঙার বেলায় নিষ্ঠুর। বিগত ৫৫ বছরে গ্রাস করে নিয়েছে নিজেরই গড়া জনপদের ৬৬,০০০ হেক্টর ভূমি। আগ্রাসী পদ্মা বসতভিটা, আবাদি জমি, কবরস্থান, মাঠ ও ঘাট কেড়ে নেয় গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট, সাত্তার মেম্বারপাড়া, নতুনপাড়া, দেবগ্রাম, চর কর্নেশন সহ নদী তীরবর্তী নানা জায়গায়। এখানে যাবৎ ৪-৫ বছর আগে কিছু বস্তা ফেলাইছিল, ইদানিং ২-৩ বছর কোনো বস্তা ফেলাচ্ছে না। এই নদী শাসন আমার হওয়ার আগে এই নদী শাসনের কথা শুধু চলতেছে, কোনো নদী শাসনের ভাব পায় নাই। শাসন হয়েছে আপনার ওই উড়াগাদা রাজবাড়ির যে গুদারা বাজার, যে ওখান থেকে কিছু পাইলিং হয়েছে। আমাদের এখানে আজ ৩০ বছর যাবৎ খালি শুনতেছে মানুষ কাজ হবে। আশ্বাস দিয়ে বহু সাংবাদিক, বহু নেতাকর্মী এসে খালি এই ভিডিও নিয়েই যাচ্ছে, ভাইয়া, কিন্তু কাজ হতেছে না। ভাঙনের খেলায় মেতে পদ্মা প্রতি বছর গোয়ালন্দের মানচিত্র বদলায় আর নদী শিকস্তি ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ায়। নদীর ঘাট আর ঘাটের টং দোকান যেন মানিক জোড়।
ক্ষুধা তৃষ্ণা মেটাতে ঘাটের টং দোকানে বেশি আসেন জেলেসহ নদী নির্ভর পেশাজীবীরা। ক্ষুধা তৃষ্ণা মেটানোর দলবদ্ধ আয়োজন আছে পেশাদার জেলেদের নৌবহরেও। ঘাট কিংবা ঘাটের কাছাকাছি জায়গায় থাকা নৌবহরের নৌকায় রান্নাবান্নার আয়োজনটা বেশি চোখে পড়ে। মাছ ধরার মৌসুমে পেশাদার জেলেদের নদীতেই থাকতে হয় দিনের পর দিন, তাই নদী ও নৌকাতেই চলে নাওয়া খাওয়া। নৌকায় বসেই কেউ কাটাকুটির কাজ সারেন, কেউ বা চুলা সামলান। খাদ্য উপকরণ হিসেবে মাছের যোগানটা পদ্মা নদীর কাছ থেকে মিললেও বাকি উপকরণগুলো কিনে আনা। জেলেদের জলে ভাসা জীবনে মোবাইল ফোনটাই বিনোদনের প্রধান মাধ্যম। লবণ মেশানো ভাতের মার পানীয় হিসেবে যেমন উপাদেয় তেমনি শক্তিদায়ী। মাছ ধরা খাটুনির কাজ, কাজের ফাঁকে তাই দেহযন্ত্র সচল রাখতে শক্তিবর্ধক খাবার দাবার লাগে। দলবদ্ধ জেলেদের প্রতিটি দলকে চেনা যায় যার যার পতাকা দেখে। জেলেদের নৌকা একই সাথে জীবিকার তরী এবং ভাসমান সংসার। যে নৌকা নিয়ে ঘুরে ঘুরে মাছ ধরা, সে নৌকাতেই কাজের ফাঁকে নাওয়া খাওয়া ঘুম। সময়ের সাথে তাল মিলিয়ে প্রেক্ষিত ছুটি বদলে গেলেও পদ্মা নির্ভরে জেলেদের জীবনালেখ্যই নিবিড় মমতায় মানিক বন্দ্যোপাধ্যায় এঁকেছেন তার কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝিতে। বড় ফোঁকরের টানা জাল বা গুলটি জাল মানে হয় ইলিশ, নয় পাঙাশ ধরার কসরত। নাব্যতা কমে যাওয়ায় সাগর ফেরত ইলিশের চলাচল কমলেও পদ্মা এখনও জাতীয় মাছ ইলিশের অন্যতম বিচরণ ক্ষেত্র। জালে ধরা পড়া ইলিশ জেলেদের সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ। প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। এতে মূল অবদান পদ্মা, মেঘনা, যমুনার ইলিশের। একাধিক কারণে পদ্মার ইলিশের স্বাদ অন্য ইলিশের চেয়ে বেশি। লম্বা দড়িতে পরপর বাঁধা বাঁশের চাই এভাবে জলে ফেলেও মাছ ধরেন কেউ কেউ।
গোয়ালন্দের পদ্মায় একলা মাছ ধরেন যারা, জাল হিসেবে তাদের বেশি পছন্দ ঝাঁকি জাল। চায়না দুয়ারি জালে অন্য জালের চেয়ে বেশি মাছ ধরা পড়লেও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। রাজবাড়ির গোয়ালন্দ সহ দেশের প্রায় 1/5 আবাদি জমির সেচ কাজ চলে পদ্মার পানি দিয়ে। শুকনো মৌসুমের পদ্মায় জলপ্রবাহ গড়ে 15,000 কিউমেক থাকলেও বর্ষাকালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 7.5 লাখ কিউমেকে। পদ্মা নদীর পশ্চিম পাড়ে সাত্তার মেম্বারপাড়া নামের এই গ্রাম জনপদটি দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে প্রায় 3 কিলোমিটার আর দৌলতদিয়ার 7 নং ফেরিঘাট থেকে কম বেশি 1.5 কিলোমিটার পূর্ব দক্ষিণে। এই সাত্তার মেম্বারপাড়া গ্রামটি পড়েছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া মৌজায়। গোয়ালন্দের স্থানীয় বাসিন্দারা গ্রামকে পাড়া বলতেই বেশি ভালোবাসেন। বেশিরভাগ গ্রামের নামে তাই পাড়া শব্দটি আছে। 2000-এর বেশি বাসিন্দা এই সাত্তার মেম্বারপাড়া গ্রামে। সাত্তার মেম্বারপাড়া সহ দৌলতদিয়া ইউনিয়নের 66টি গ্রামের প্রায় 7,500 বসতবাড়িতে অর্ধলক্ষাধিক বাসিন্দার বাস। সাত্তার মেম্বারপাড়ায় কবুতর পালা হয় প্রায় সব বাড়িতেই। এ গ্রামের বাসিন্দাদের মধ্যে কৃষিজীবী যারা, খেতে ফলানো ফসলেই জীবন জীবিকা চলে তাদের। কবুতরের পাশাপাশি হাঁস ও মুরগি পালনও এখানকার প্রতিটি গেরস্থ বাড়ির চেনা অনুষঙ্গ। ঘরকন্যার ফাঁকে সুই সুতার সেলাই ফোড়ায়ে এ গায়ের মেয়েরা ধরে রেখেছেন কাঁথা তৈরির ঐতিহ্য। অর্থ, বিত্ত, ঐশ্বর্যের জাঁকজমক এখানে না থাকলেও কমতি নেই জীবনধারার স্নিগ্ধতায়। সিদ্ধ করার আগে পানিতে ধান এভাবে ভিজিয়ে রাখা হয় গেরস্থ বাড়িতে। নদীপাড়ের গ্রাম, ঘরগেরস্থালির পরতে পরতে তাই চিরচেনা গ্রামীণ ঐশ্বর্য। খেতে ফলানো ধানের কারণে খড়ের অভাব নেই, পশুখাদ্যের যোগান তাই পর্যাপ্ত। প্রায় সব গেরস্থ বাড়িতেই গরু ছাগল পালার কম বেশি চল চোখে পড়ে পশুখাদ্যের অভাব না থাকায়। গরুর দোয়ানো দুধ পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি কারো কারো বাড়তি আয়েরও উৎস।
গোয়াল ভরা গরু থাকায় গোবরের অভাব নেই। গোবর দিয়ে বানানো গোবর কাঠি হেঁসেলের জ্বালানি চাহিদা মেটায়। গেরস্থবাড়ির আঙিনায় শাকসবজির জাংলা না থাকলেই নয়। বেলা বাড়লে গৃহবধূদের ব্যস্ততাও বাড়ে হেঁসেলে হেঁসেলে। সহধর্মিণীর রন্ধন কাজে সহযোগিতার হাত বাড়ান রন্ধনপটু গৃহকর্তাও। মায়া মমতার জীবনধারা এভাবেও স্নিগ্ধতা বিলায় কোনো কোনো বাড়িতে। ঝাড়ফুঁকের টোটকা চিকিৎসা এখনও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাল বিল নদী শাসিত গ্রামীণ জনপদে পারাপারের চেনা মাধ্যম বাঁশের সাঁকো। বর্ষাকালীন ফসল হিসেবে প্রচুর পাট ফলান গোয়ালন্দের পাট চাষিরা। পানি পরিষ্কার এবং হালকা স্রোত আছে এমন জলাশয়ের কোমর জলে দাঁড়িয়ে জাগ দেয়া পাট গাছ থেকে আঁশ ছাড়ান পাট চাষিরা। প্রতি ১ শতক জমির পাট গাছ পানিতে ধুয়ে পাট চাষিরা আঁশ সাধারণত পান ১০ থেকে ১৫ কেজির মতো। পাটগাছ থেকে আঁশ যতটুকু মেলে তার প্রায় দ্বিগুণ মেলে পাটকাঠি। অর্থকরী পণ্য হয়ে ওঠায় একসময়ের অবহেলিত পাটকাঠিও এখন বাড়তি আয়ের উৎস। বেশিরভাগ পাটের আঁশ রোদে শুকানো হয় বাঁশের আড়ায় ঝুলিয়ে। পাটের সোনালি আঁশ আর রূপালি কাঠি ফুলিয়ে গোয়ালন্দের পাট চাষিরা অবদান রাখছেন কৃষি জিডিপিতে। পদ্মাপাড়ের শস্য শ্যামলী জনপদটি সাত্তার মেম্বারপাড়া গ্রামের দক্ষিণ পূর্বে উজানচর ইউনিয়নের চর কর্নেশনে। একে তো পলি উর্বর মাটি, তার উপর পদ্মা নদীর পানি, দুয়ে মিলে ধান পাট গম ছোলা মসুর বাদাম ও আখসহ রকমারি ফসলের দারুণ ফলন এখানে। গোয়ালন্দের বাসিন্দাদের কেউ কেউ দ্বৈত পেশার মানুষ। মৌসুম ভেদে তাই চাষাবাদের পাশাপাশি মাছ শিকারও করেন। দেবগ্রাম নামের নদীবেষ্টিত এই দ্বীপগ্রামটি দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে।
বর্ষায় পানি বাড়লে দেবগ্রামের চারপাশের নিম্নাঞ্চল ও ধারে কাছের চরাঞ্চল ডুবে যায়। কোনো চর পুরোটা ডুবে থাকে, কোনোটা আংশিক জেগে থাকে কাশগাছের সম্ভার নিয়ে। দেবগ্রামের মূল ভূখণ্ড থেকে ঢিলছোড়া দূরত্বে আধুডোবা এই চর। চরের জলজ জীববৈচিত্র্যে ভরা জলাভূমি বাঁশের চাই দিয়ে মাছ ধরার জন্য বেশ জুৎসই। নানান জায়গা থেকে নানান উপায়ে মাছ ধরে গোয়ালন্দের জেলেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মৎস্য চাহিদা পূরণে। দেবগ্রামের চরাঞ্চলে প্রাকৃতিকভাবে কাশ জন্মায় প্রচুর, দেখে মনে হয় পুরো দস্তুর কাশবন। কাশকে গাছ না বলে ঘাস বলা ভালো। ঘাস জাতীয় এই গাছ মিটার 3 লম্বা হয়। এখানকার কাশ সংগ্রাহকদের কাছে কাশ হচ্ছে চাষ না করে পাওয়া ফসল। কাশ সংগ্রাহকরা প্রতি আঁটে কাশ সাধারণত বিক্রি করেন 5 টাকায়। চুলার জ্বালানি, পানের বরজের ছাউনি এবং কারুপণ্যের নির্মাণ উপকরণ হিসেবে বেশি ব্যবহৃত হয় পদ্মাচরের এসব কাশ। পদ্মাপাড়ের চারণভূমিতে সবুজ ঘাসের অভাব না থাকায় বাথান সংস্কৃতির কম বেশি বিকাশ ঘটেছে চর কর্নেশন সহ গোয়ালন্দের নানা জায়গায়। মূল ফসলের পাশাপাশি ঋতুভিত্তিক শাকসবজি আবাদের জন্যও পদ্মাপাড়ের এই চর কর্নেশন বেশ এগিয়ে। নদীর পানি আর পোলের গুণে এখানকার জমি এমনিতেই উর্বর, তার উপর সার ও বালাইনাশকের প্রয়োগসহ চাষিদের সযত্ন পরিচর্যা। যুগোপযোগী কৃষি পদ্ধতির এই কর্মযজ্ঞে কৃষাণদের সাথে কৃষাণীরাও এখানে সামিল সমান তালে। উর্বর মাটি, উন্নত চাষ পদ্ধতি আর কর্মিষ্ঠ কৃষক, এই তিনের সমবায়ে শাকসবজি চাষে নীরব বিপ্লব ঘটেছে গোয়ালন্দের চরে চরে। পুরনো পদ্ধতির বদলে আধুনিক মালচিং বা মাচা পদ্ধতির আবাদ ইতিবাচক অবদান রাখছে শাকসবজির কাঙ্ক্ষিত ফলন বৃদ্ধিতে।
মালচিং বা মাচা পদ্ধতির আবাদে উৎপাদন ব্যয় যেমন আনুপাতিক হারে কম, তেমনি শাকসবজির ফলন ও মান ভালো হওয়ায় লাভজনক বেশি। চর কর্নিশনে শাকসবজির চারা উৎপাদনে সনাতন পদ্ধতির পরিবর্তে বাড়ছে আধুনিক পদ্ধতির প্রয়োগ। অনেকেই চারা এখন উৎপাদন করছেন গ্রিন হাউসে। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ, সহযোগিতা ও তত্ত্বাবধানে আধুনিক চাষ পদ্ধতির প্রয়োগ গুণগত পরিবর্তন এনেছে গোয়ালন্দের কৃষিক্ষেত্রে। প্রতি বছর কম বেশি ২৫,০০০ টন শাকসবজি উৎপাদিত হয় গোয়ালন্দ উপজেলার প্রায় ১২০০ হেক্টর জমিতে, বেশিরভাগটা ফলে পদ্মার পাড়ে। বাড়তি উর্বরতার গুণেই বাড়তি ফলন। বাড়তি উর্বরতার যোগানদার হিসেবে গোয়ালন্দের পদ্মা নদী ভাঙনের সাংবাৎসরিক ক্ষতিই যেন পুষিয়ে দেয় ফসলের প্রাচুর্যে। ভাঙার গড়া এবং পদ্মার পদ্মাপাড়ের বাসিন্দা এ দুয়ের দারুণ দ্বৈরথ বহতা নদীর মতোই নিত্য বহমান।